স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় ঐক্য জরুরি, ভারতকে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্কে তাগিদ। দেশের সুরক্ষা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখনই হুমকির সম্মুখীন হবে, এই ঐক্য তো থাকতেই হবে। যেই পরিস্থিতির মধ্যে দিয়েই আমরা যাই, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহি নিশ্চিত করতে চায় বিএনপি, জানালেন তারেক রহমান। জনগণের আস্থা ধরে রাখার নির্দেশ। রাষ্ট্র সংস্কার ও ন্যায় বিচার প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য, জানালেন বাণিজ্য উপদেষ্টা। বিচারের আগে আওয়ামী লীগ পুনর্বাসন নয় বলেন হাসনাত। সাতক্ষীরা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে শিক্ষক সংকট, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, উত্তীর্ণদের মান নিয়ে প্রশ্ন। পঞ্চগড়ের সার সংকট চরমে, সরকারি ডিলারদের থেকে মিলছে না প্রয়োজনীয় সার, চড়া দাম গুনতে হচ্ছে চাষিদের। নৈতিক টানাপোড়েনে বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না ভারত, উন্নত চিকিৎসায় নতুন গন্তব্যে মানুষ, রোগী ও পর্যটক হারানোর শঙ্কা। এবং দুবাইয়ে যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, শিরোপা ধরে রাখার প্রত্যয় জুনিয়র টাইগারদের। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। জানাবো বিস্তারিত। ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের ভাবমূর্তি নষ্টে চলছে দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় প্রধান উপদেষ্টার জাতীয় ঐক্যের ডাক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতারা। তাদের মতে বাংলাদেশের সাথে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ভারতকে ভাবতে হবে সমতা ন্যায্যতার ভিত্তিতে। দেশি বিদেশি বিভিন্ন মহলের স্বার্থ হাসিলে ধর্মকে ব্যবহারের অপচেষ্টা মধ্যযুগীয় দাবি করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয় ঐক্য জরুরি বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সাইফুল রিপনের রিপোর্টে আমরা বিস্তারিত জানব। একদিকে পতিত সরকারের দোসরদের অভ্যন্তরীণ নানা ষড়যন্ত্র, অন্যদিকে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের অবিরত চেষ্টায় ভারত, যার সবশেষ নজির ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে উগ্রপন্থীদের হামলা। এমন প্রেক্ষাপটে দেশের স্বার্থে জাতীয় ঐক্যের ডাক দিয়ে গেল সপ্তাহে ছাত্র সমাজ, রাজনৈতিক দল ও ধর্মীয় নেতাদের সাথে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সবাই একই পরিবারের সদস্য। 5 আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর বাংলাদেশকে পার্শ্ববর্তী দেশ ভারত আওয়ামী লীগের দৃষ্টিতে দেখলে ভুল করবে বলে মনে করেন যুগপৎ আন্দোলনের নেতারা। ইউনূসের ডাকা জাতীয় ঐক্যের বৈঠকে এ নিয়ে বার্তা পাঠাতেও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। বার্তাটা যেমন দেশের মানুষকে আমরা দিতে চাইছি তাদের আস্থার জন্য, ভারত সহ গ্লোবাল যে কমিউনিটি তাদের কাছে আমরা এরকম একটা বার্তা দিয়েছি যে আমাদের মধ্যে রাজনীতি হয়তো বা মতাদর্শের কিছু পার্থক্য থাকতে পারে, কিন্তু স্বাধীনতার সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা বা জাতীয় স্বার্থে বাংলাদেশের সকল মানুষ, রাজনৈতিক দল আজকে ঐক্যবদ্ধ। যেই পরিস্থিতির মধ্যে দিয়েই আমরা যাই, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ, দৃঢ়, অবিচল, দম্ভ না, কারো কাছে মাথা নত করবো না, এটাই আমরা জানিয়ে দিতে চাই আমাদের প্রতিবেশীকে এবং সমগ্র বিশ্বকে। বাংলাদেশের ভাবমূর্তি নষ্টে দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় প্রধান উপদেষ্টার জাতীয় ঐক্যের ডাক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন তারা। বাংলাদেশ অনেকগুলো বছর অনেক ঘটনার মধ্যে দিয়েও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রমাণ দিয়েছে। এটা আমাদের নতুন করে প্রমাণ দেওয়ার দরকার আছে এরকম না। আমাদের ওই ইমেজটাকেই প্রাথমিকভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করছে আমাদের প্রতিবেশী, যেহেতু অন্য কিছু তাদের কাছে এখন করার নেই। সো আমাদের বিচলিত হওয়ার ব্যাপার নেই, আমাদের উত্তেজিত হওয়ার ব্যাপার নেই। দেশি বিদেশি যে কোনো স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্য বাস্তবায়নের হাতিয়ার হিসেবে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ালেও দেশের মানুষ ধৈর্যের পরিচয় দিয়েছে দাবি করে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয় ঐক্য জরুরি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই ধর্মকে ব্যবহার করে যে বিভাজন, যে বিভক্তি, যে পোলারাইজেশন করার যে চেষ্টা, সেটা তো একটা গোষ্ঠীর রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য, আর তো কিছু না। সুতরাং কিন্তু এটার ভিকটিম তো হচ্ছে, এটা শিকার হচ্ছে যাদেরকে ব্যবহার করা হচ্ছে। এদের মধ্যে অনেক বুঝতেও পারছে না যে তারা
কোথায় ব্যবহৃত হচ্ছে, কীভাবে হচ্ছে, এবং অন্যরা এখানে শিকার হচ্ছে। দেশের সুরক্ষা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যখনই হুমকির সম্মুখীন হবে, এই ঐক্য তো থাকতেই হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চায় বিএনপি, এমনটি জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লক্ষ্য অর্জনে দলের প্রতি জনগণের আস্থা ধরে রাখতে দলের নেতাকর্মীদের নির্দেশনাও দেন তিনি। সাইফুল রিপনের আরও একটি রিপোর্ট দেখব আমরা। শনিবার ফরিদপুর উপজেলা কমপ্লেক্স হলে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক বিভাগীয় কর্মশালা আয়োজন করে বিএনপি। সকল অঙ্গ সংগঠন আমাদেরকে সহযোগিতা করে আসছেন। এ সময় ছাত্র জনতার আন্দোলনে নিহত ও ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা। আমরা যেন সেই শহীদ এবং গুম পরিবার যারা জীবন দিয়েছে তাদের কথা যেন একটু হলেও স্মরণ করি। তাহলে এই দল পৃথিবী যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশ জাতীয়বাদী দল বীরের মতোই কিন্তু বাংলাদেশের মাটিতে থাকবে। বন্ধুরা আমার, কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। আমরা জনগণের জন্য কি করতে চাইছি, দেশের জন্য কি করতে চাইছি, এটি যদি মানুষ না জানে তাহলে মানুষ আপনাকে কিসের ভিত্তিতে সমর্থন দেবে? জানান রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিতে কাজ করছে বিএনপি। আমরা দেশে একটি জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চাইছি। রাজনৈতিক দল হিসাবে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য জবাবদিহিতা। সেটি কি জবাবদিহিতা? শুধু কি প্রধানমন্ত্রী জবাবদিহিতা করবে? শুধু কি মন্ত্রীরা জবাবদিহিতা করবে? শুধু কি এমপিরা জবাবদিহিতা করবে? নো, জবাবদিহিতা প্রতিটি পর্যায়ে থাকতে হবে। ইউনিয়ন পরিষদের মেম্বার যেরকম জবাবদিহিতা করবে, প্রধানমন্ত্রীও জবাবদিহিতা করবে। প্রত্যেকটি জায়গায় জবাবদিহিতা তৈরি করতে হবে। একদিনে সম্ভব না, কিন্তু সেটি সম্ভব, অবাস্তব কিছু না। ৩১ দফার সংস্কার ভাবনা জনগণের সামনে তুলে ধরতে নেতাকর্মীদের তৃণমূলে ছড়িয়ে পড়ার আহ্বানও জানান তারেক রহমান। রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় পুঁজি হচ্ছে মানুষের আস্থা, দলের পুঁজি হচ্ছে জনগণের আস্থা। জনগণের আস্থা যদি, এই পুঁজি যদি নষ্ট হয়ে, পুঁজি যদি হাত পড়ে, তাহলে কিন্তু সবকিছু নষ্ট হয়ে যাবে। আজকে আপনারা যা এখানে শিখে গেলেন, আজকে আপনারা যা জেনে গেলেন, এটি যেরকম আপনারা এখন প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে নিয়ে যাবেন, একই সাথে জনগণের আস্থা ধরে রাখার জন্য আপনাকে যে যে কৌশল নিতে হবে, দয়া করে প্রত্যেকটি কৌশল আপনি গ্রহণ করবেন। জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে যেরকম স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করেছে, ঠিক অধিকারকে, দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হলে সকলকে একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবেই করতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। হিন্দু নিপীড়নের অভিযোগ তুলে 10 ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS সহ কয়েকটি সংগঠন। দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ফরেন অফিস কনসালটেশন এর বৈঠকে যোগ দিতে বিক্রম মিস্ত্রি ঢাকা আসছেন 9 ডিসেম্বর। তার একদিন পরেই সিভিল সোসাইটি অফ দিল্লি নামের একটি সংগঠনের ব্যানারে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের এই ঘোষণা দেয়া হলো। দিল্লি নাগরিক সমাজের ব্যানারে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি নেওয়া হলেও উদ্যোগটা প্রধানত RSS এর দিল্লি শাখার গণমাধ্যম ব্যবস্থাপনার সহপ্রধান রজনীশ জিন্দাল শুক্রবার দিল্লিতে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা দেন। সংগঠকদের পক্ষ থেকে জানানো হয়, দিল্লির সব বাজার কমিটি, আবাসিক এলাকার বাসিন্দাদের সংগঠন, চিকিৎসক, আইনজীবী, ছাত্র সংগঠন সহ ভারতের সর্বসাধারণকে ওই অভিযানে অংশ নিতে বলা হয়েছে। বৈদেশিক মুদ্রা আরও সাশ্রয়ে 2026 সালে LDC উত্তরণের লক্ষ্যমাত্রা ঠিক রেখে খরচ কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। শনিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে ওয়ালটন এক্সপোর সমাপনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। অন্তর্বর্তী সরকারকে স্বল্প সময়ের সরকার উল্লেখ করে উপদেষ্টা জানান, বর্তমান সরকারের উদ্দেশ্য হল ন্যায় প্রতিষ্ঠা করা, ছাত্র জনতার রক্তদানের উদ্দেশ্য বাস্তবায়নে রাষ্ট্র সংস্কার ও দ্রুত নির্বাচন আয়োজন করা।
হচ্ছে বিপ্লবের পরে যে সরকার আসছে, যে প্রায় 2000 মানুষ শহীদ হয়েছেন, 30,000 লোক আহত হয়েছেন। তো আমরা ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এখানে এসেছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটা ন্যায় প্রতিষ্ঠা করতে চাই। ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিকে ছাত্র নাগরিক তোয়াক্কা করে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শনিবার বিকেলে কুমিল্লার লাকসাম পাইলট হাই স্কুল মাঠে সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে GM কাদেরের বক্তব্য প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই গণ অভ্যুত্থানের গণ আন্দোলনের শহীদদের রক্তের বিচার ও বিগত 15 বছরের গুম খুন হত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্ন প্রাসঙ্গিক নয়। এ সময় ভারতের বিরুদ্ধে কাউন্টার প্রোপাগান্ডা টিম গঠন করে গণমাধ্যমকে সোচ্চার হওয়ার আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগ যে অপরাধ গত 15-16 বছর করেছে, তাদের এই অপরাধ আগামী 1000 বছরে সেগুলো হচ্ছে তাদের কোনো বিচারে 1000 বছর কারাগার দিলে সেই বিচার হবে না। সুতরাং আগে হচ্ছে বিচার নিশ্চিত করতে হবে। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের পুনর্বাসনের যে আলাপটি জাতীয় পার্টি দিচ্ছে, এটি একটি ফেসিবাদের আরেকটি দূষর। জাতীয় পার্টি আওয়ামী দূষর হিসেবে তারা ইতিহাসে হচ্ছে স্বীকৃত থাকবে। সুতরাং জাতীয় পার্টি কি বলল সেটি ছাত্র নাগরিক কোনো ধরনের তোয়াক্কা করে না। ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিলে ভারতই অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। শনিবার দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। জাতীয় ঐক্যমত প্রসঙ্গে উপদেষ্টা বলেন, রাজনীতিবিদদের ঐক্যমত থাকলে যে পথ নির্ধারণ করা হয়েছে সেটা অব্যাহত থাকবে। এর আগে ভোমরা স্থলবন্দর কাস্টমস ইমিগ্রেশন কার্যক্রম পরিদর্শন করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। আমরা যদি দ্বিতীয় বৃহত্তম অথবা তৃতীয় বৃহত্তম অথবা চতুর্থ বৃহত্তম ব্যবসায়িক কেন্দ্র হই ভারতের জন্য, 4th লার্জেস্ট মানে পত্রিকা মাফিক, আবার অনেকে বলে সেকেন্ড। তো ভারত যে আমাদের কাছে বিনা পয়সা দিয়ে যায়, টাকা দিয়ে যায়, তাহলে ওটা যদি তারা বন্ধ করে দেয়, আমি তো বলি বন্ধ করুক। বন্ধ যদি ওনারা করতে চায় ওনাদের ব্যাপার, ওনারা বন্ধ করলে ওনাদের ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে। রাজনীতিবিদরা দেশ চালাবেন, আজকে হোক কালকে হোক পরশু হোক চালাবেন। সেই জায়গাতে যদি রাজনীতিবিদদের মধ্যে ঐক্যমত না হয়, তাহলে জাতীয় যে পথ নির্ধারণ করার কথা সেটা তখন এলোমেলো হয়ে যায়। রাজধানীর বংশাল থানার আল জামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন শিক্ষক সহ অর্ধশত শিক্ষার্থী। এর মধ্যে 10 জন এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে। শুক্রবার দুপুরে শিক্ষার্থীদের জন্য মাদ্রাসায় খাবার দিয়ে যায় একটি সংগঠন। রাতে সেই খাবার পরিবেশন করা হলে পরদিন সকাল থেকে অসুস্থ হতে থাকেন শিক্ষার্থীরা। পরে তাদের পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, ওই খাবার খাওয়ার পর অর্ধশতাধিকের বেশি শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে 10 জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। দুপুরে তারা খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে 4টা নাগাদ আমাদের আরেকটা দাওয়াতের খাবার আসে, সেটা হচ্ছে গরুর বিরিয়ানির এক ডেক আমাদের মাদ্রাসায় আসে। 8টা নাগাদ সেখান থেকে ছাত্রদেরকে খাওয়ানো হয়েছে। তো খাওয়ার পরে তখন হালকা গরম ছিল, ওরকম অত ছিল না। সেখান থেকে খাওয়া দাওয়ার পরে রাত্রেবেলা কিছু শুনলাম যে কারো পেটে ব্যথা করতেছে। আর দিনে 10টার দিকে দেখলাম অনেকেই বাথরুমে যাতায়াত করতেছে, অর্থাৎ শুয়ে পড়ছে। তো যখন দেখলাম যে আরও কিছু ছাত্রের বমি হচ্ছে প্লাস পেট ব্যথা করতেছে, তখন আমরা দেরি না করে সাথে সাথে মিটফোর্ড হাসপাতাল এবং ঢাকা মেডিকেল, এই 2 হাসপাতালে আমাদের ছাত্রদেরগুলো নিয়ে আসি। সাতক্ষীরা চিকিৎসা শিক্ষার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস 2018 সালে আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি, যেখানে 15 জন শিক্ষক পদের বিপরীতে মাত্র 3 জন অস্থায়ী শিক্ষক দিয়ে চলছে কার্যক্রম। এতে চরম অব্যবস্থাপনায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। ঠিকমতো পাঠদান না চললেও প্রতি বছর এই প্রতিষ্ঠান থেকে বের হচ্ছে গ্র্যাজুয়েট, যাদের সেবার মান নিয়ে উঠছে প্রশ্ন। এসব গ্র্যাজুয়েটদের হাতে অপচিকিৎসার শঙ্কা সেবা প্রত্যাশীদের। সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন টুম্পা আফরোজ।
চিকিৎসা সেবায় সহায়ক প্রতিষ্ঠান মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস, যেখানে রয়েছে পৃথক 2টি হোস্টেল। ন্যূনতম সুযোগ সুবিধা ছাড়াই এখানে শিক্ষার্থীদের খরচ গুনতে হচ্ছে নিয়মিত। ক্যান্টিনেও খেতে হয় নিজেদের অর্থ খরচ করে। টিউবওয়েল 2টি নষ্ট থাকায় বাইরে থেকে আনতে হয় পানি। আছে পুকুর, অথচ সেটিও ব্যবহারের অযোগ্য। নেই ব্যবহার উপযোগী খেলার মাঠ। এমনকি প্রতিষ্ঠানের ল্যাবরেটরি, লাইব্রেরি, কম্পিউটার ল্যাব সবকিছুই তালা বন্ধ থাকায় মেডিকেল বিষয়ক পর্যাপ্ত শিক্ষা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। আমাদের পর্যাপ্ত থাকার জায়গা নেই, হোস্টেল সবসময় অপরিচ্ছন্ন থাকে, নির্দিষ্ট কোনো পরিষ্কার করার কর্মী নাই। ক্লাস করি 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, আমাদের পানির ব্যবস্থা নাই, আমরা পানি খেতে পারি না। আমাদের প্রতিষ্ঠানে লাইব্রেরি আছে, ল্যাব আছে, কখনো খোলা হয় না। দুদকের মামলার নামে এটা মোলাঝোলায় রাখছে, কোনোদিন আমাদেরকে হাতে কলমে ল্যাবে শেখানো হয় না। এ তো গেল সহশিক্ষা কার্যক্রম ও অন্যান্য সুযোগ সুবিধার দুরবস্থার চিত্র। এবার আসা যাক মূল পাঠদানে। 15 জন শিক্ষকের পদের বিপরীতে এই প্রতিষ্ঠানে নেই কোনো স্থায়ী শিক্ষক। মাঝে মাঝে বাইরে থেকে 2-3 জন শিক্ষক এনে পাঠদান কার্যক্রম চালালেও এখন সেটুকুও বন্ধ। উদ্বেগের বিষয় হচ্ছে, ঠিকমতো পাঠদান না চললেও বছর বছর বিভিন্ন ট্রেডে পাশ করে শিক্ষার্থীরা চাকরি নিচ্ছে বিভিন্ন চিকিৎসা সেবাদান প্রতিষ্ঠানে। এতে এসব গ্র্যাজুয়েটদের দ্বারা অপচিকিৎসার আশঙ্কা সেবা প্রার্থীদের। অত্যাধুনিক ল্যাবরেটরি থাকার পরেও তারা এটা ব্যবহার করতে পারছে না। তারা পুস্তকগত বিদ্যা অর্জন করতে পারলেও যে ব্যবহারিক যে বিদ্যাটা, বাস্তব যে বিদ্যাটা সেটা অর্জন করতে পারছে না। এখানে জিম থেকে শুরু করে যত সুযোগ সুবিধা থাকার দরকার, ল্যাব সহ কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। আমাদের দাবি দ্রুত যেন এর একটা সুস্থ ব্যবস্থা হয় এবং শিক্ষক দেওয়া হয়। জেলা সিভিল সার্জন সাতক্ষীরা 2টি শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের দায়িত্বে থাকলেও তাকেই করা হয় সেই প্রতিষ্ঠানের অধ্যক্ষ। এতে তার পক্ষে এখানে সময় দেয়া কষ্টসাধ্য। এটির দুরবস্থার কথা স্বীকার করে দ্রুত শিক্ষক নিয়োগের দাবি জানান তিনি। সেখানে একজন প্রিন্সিপাল থাকার কথা, অনেকগুলো লেকচারার থাকার কথা, অফিস স্টাফ থাকার কথা, অন্যান্য স্টাফ থাকার কথা। সেখানে কোনো স্টাফের পদ সৃজন হয় না। আমি ওখানে সাময়িকভাবে দায়িত্ব পালন করছি। মূলত পদ সৃজন না হইলে এবং জনবলের পদায়ন না হইলে আসলে প্রতিষ্ঠান চালানো অত্যন্ত কষ্টকর। এসব অনিয়ম আর দুরবস্থা রোধে দ্রুত পদক্ষেপ চান এখানকার শিক্ষার্থীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। পঞ্চগড়ের রবি মৌসুমে সারের সংকট চরমে। চাহিদা মতো সার মিলছে না বিসিআইসি ও বিএডিসি ডিলারদের কাছ থেকে। ফলে অনিবন্ধিত ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছ থেকে চড়া দামে নিতে হচ্ছে সার। সহকর্মী রাশিদুজ্জামান বাবুর তথ্য ও ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। চলছে গম, ভুট্টা, আলু, পেঁয়াজ সহ বিভিন্ন ফসল চাষাবাদ মৌসুম। এই সময় সবচেয়ে বেশি দরকার হয় টিএসপি ও ডিএপি সার। সরকারি মূল্যে টিএসপি প্রতি বস্তা 1350 টাকা ও ডিএপি 1050। তবে গুটি কয়েক কৃষক এই সুবিধার আওতায় পড়েছেন। যদিও অসাধু ব্যবসায়ীরা সারের সংকট দেখিয়ে প্রতি বস্তা বিক্রি করছেন 1800 থেকে 2000 টাকায়, তবুও কৃষকরা বাধ্য হয়ে ডিলারদের কাছ থেকে কিনছেন চড়া দামে। হচ্ছে আলুর সিজন, আমরা সার পাচ্ছি না, সারের দাম হচ্ছে বেশি। আলু, ভুট্টা, গম, মরিচ এগুলা আবাদের জন্য কীটনাশক সার লাগে। এখন আমাদের মনে হয় সঠিকভাবে সার উৎপাদন করতে পারতেছি না। সারের যে দাম, সারের বস্তা এখন 1900 টাকা। আগে সরকার নয় সিন্ডিকেট করছিল, এখন তো মনে করে যে দাম কথার কথা, এখন তো 1200 টাকা সার, 1900 টাকা। সারের যোগান দিতে বিকল্প পন্থায় কেনার অজুহাত ডিলারদের। এতে করে বস্তা প্রতি 500 থেকে 800 টাকা বেশি দাম পড়ছে বলে দাবি তাদের। যে পরিমাণ সারের বরাদ্দ প্রয়োজন ওই পরিমাণ কিন্তু হয় না। এই সার দিয়ে সারের বরাদ্দ আরও বাড়াইতে হবে। আর আমরা যেটুকু পরিমাণ সার পাই, বরাদ্দ পাই, এটুকু সঠিকভাবেই দেওয়ার পরও কৃষকের প্রয়োজন মেটে না। ছিল আসলে কোনো সুযোগ নেই, মেমো দিই, এই অনুযায়ী আমরা সার দিই আর কি। দাম বেশি আসলে খুচরা যারা বিক্রি করে বাইরে ওরাই নিচ্ছে। অবশ্য জেলা প্রশাসক বলছেন, এবার আলুর আবাদ বাড়ায় সারের ঘাটতি পড়ছে। প্রতি মাসের স্বাভাবিক বরাদ্দ সার সঠিকভাবে কৃষকদের কাছে বিক্রির দাবি করেন তিনি। যদি কোনো ডিলার টাকা জমা দিতে দেরি করেন অথবা তার ব্যক্তিগত অবহেলার কারণে সার আসতে দেরি হয় এবং তার অবহেলার কারণে যদি কৃত্রিম কোনো সংকট সৃষ্টি হয়, বা আমরা যদি দেখতে পাই যে কোনো কৃষককে তিনি বলছেন যে আমি সারটা এনে কৃষকদেরকে দিয়েছি, বা বাস্তবে যদি দেখতে পাই সেই কৃষক সারটি পান নাই, তাহলে কিন্তু আমরা সেই সমস্ত ডিলারদের বিরুদ্ধে
আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। তবে এমন বক্তব্যে সন্তুষ্ট নন কৃষকরা। প্রশাসনের কড়া নজরদারির দাবি তাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। লালমনিরহাট ও সাতক্ষীরায় শীতের তীব্রতা বেড়েই চলেছে। তাপমাত্রার পারদ নেমে আসায় বিপর্যস্ত জনজীবন, বিপাকে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ জামাল বাদশাহ ও শরীফুল্লাহ কায়সার। আমি শুরুতে চলে যাব জামাল বাদশার কাছে। জামাল, শীত মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে জানাবেন আমাকে। জুথি, আসলে লালমনিরহাটে কিন্তু শীত শুরুর আগে অর্থাৎ হেমন্তের মাঝামাঝি সময় থেকে শীত জেঁকে বসতে শুরু করে। এবছরও গত সপ্তাহ থেকে শীত জেঁকে বসতে শুরু করেছে, বিশেষ করে সকাল থেকে 10টা পর্যন্ত এবং সন্ধ্যার পর থেকে সারা রাত কিন্তু বৃষ্টির মতো কুয়াশা পড়ছে গত কয়েকদিন ধরে। এখন পর্যন্ত এই শীতে কিন্তু হাসপাতালগুলোতে শিশু এবং বয়োজ্যেষ্ঠ রোগীর সংখ্যা বেড়েছে এবং শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় সকালে এবং সন্ধ্যার পরে কিন্তু অপ্রয়োজনীয় যে মানুষজন ঘরে ফিরে যাচ্ছেন, অর্থাৎ খেটে খাওয়া মানুষ ব্যতীত কিন্তু কেউই সকালে এবং সন্ধ্যায় বাড়ি থেকে বের হচ্ছেন না। তবে এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে বা কোনো সংগঠনের পক্ষ থেকেও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে বলে আমাদের কাছে তথ্য আসেনি এবং আমরা গত কালকে জেলা প্রশাসনের কাছ থেকে তথ্য নিয়ে জানতে পেরেছি এবছর কিন্তু শীতের তেমন বরাদ্দের নির্দেশনা এ পর্যন্ত তারা আসলে পায়নি। তবে যেটি জানিয়েছেন যে শীত মোকাবেলা খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়াবে প্রশাসন। একটি তথ্য জানাতে চাই যে গত কয়েকদিন ধরে কিন্তু 14 ডিগ্রির ঘরে তাপমাত্রা ছিল। গত কাল সকাল থেকে কিন্তু তাপমাত্রা 12.4 ডিগ্রি সেলসিয়াস এই লালমনিরহাট সহ আশপাশের অঞ্চলে ছিল। বিশেষ করে লালমনিরহাটের যে পরিমাণ তাপমাত্রা আসলে অনুভূত হয় তার থেকে আসলে তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকে। এটি এক্সাক্ট করে অর্থাৎ সঠিক তথ্যটি না বলতে না পারার কারণ হিসেবে কিন্তু এই লালমনিরহাট জেলায় আবহাওয়া অধিদপ্তর আসলে কোনো নিজস্ব কার্যালয় নেই। আমরা লালমনিরহাটের পার্শ্ববর্তী উপজেলা রাজারহাট, কুড়িগ্রাম জেলার এবং রংপুর থেকে এই তথ্যটি সংগ্রহ করি। সুতরাং অনুভূতি যে ঠান্ডা আছে এর থেকে কিন্তু তুলনামূলকভাবে আসলে তাপমাত্রা অনেকটাই বেশি আমাদেরকে দেখানো হয় বলে এই অঞ্চলের বাসিন্দারা জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে বর্তমানে সকাল 10টা, 11টা এবং 12টা পর্যন্ত কিন্তু এই অঞ্চলে লালমনিরহাটে বিশেষ করে সূর্যের দেখা মিলছে না। সব মিলিয়ে যদি বলতে চাই লালমনিরহাটে কিন্তু তাপমাত্রার পারদ ধীরে ধীরে নিম্নগামী হচ্ছে এবং আবহাওয়া অধিদপ্তরের এই অঞ্চলের যে কর্মকর্তা রয়েছেন মোস্তাফিজুর রহমান তিনি জানিয়েছেন যে এই আবহাওয়া আরও আসলে অবনতির দিকে যাবে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু আরও কমবে এবং কুয়াশার মাত্রাও কিন্তু আসলে বৃদ্ধি পাবে। সেই সাথে কিন্তু হাসপাতালগুলোতেও আমরা কথা বলেছি, তারা শিশু এবং বয়োজ্যেষ্ঠ মানুষদের ক্ষেত্রে একটু বাড়তি যত্ন আসলে বাড়তি যত্ন আসলে নিতে পরামর্শ দিয়েছেন। শীতের আরো খবর জানাতে আমরা এবারে যাব সাতক্ষীরায়, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী সুমন জানাবেন সেখানে তাপমাত্রার পারদের বর্তমান কি পরিস্থিতি এবং শীত মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ আসলে নেওয়া হয়েছে। জামাল, একই রকম চিত্র এই উত্তরের সাথে সাতক্ষীরা, বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই জেলারই একই চিত্র লক্ষ্য করা যাচ্ছে। আজকে 23 অগ্রহায়ণ, কিন্তু একেবারে শীতের পৌষের যে অবস্থা সেই অবস্থায় বিরাজ করছে সাতক্ষীরার সমগ্র উপজেলাগুলোতে। তবে এর তীব্রতা তুলনামূলক বেশি উপকূলীয় যে এলাকাগুলো রয়েছে সেগুলোই। তার মধ্যে আরও তীব্র হচ্ছে এখানকার সাতক্ষীরা জেলার তালা এবং সাতক্ষীরা সদরের একটি বড় অংশ, অর্ধলক্ষাধিক মানুষ যারা এখনো জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে রয়েছে, সেই সব মানুষরা এখন এই অগ্রহায়ণ মাসের শুরু থেকে আজকে 23 অগ্রহায়ণ এর মধ্যেই যে শীতার্ত মানুষ তারা কিন্তু অনেকটা শীতজনিত রোগে কিন্তু ভুগছেন। সেই সব মানুষরা ইতিমধ্যে সাতক্ষীরা জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। আর একই সাথে বলে রাখা দরকার যে এই শীতের তীব্রতা যত বাড়ছে, মানুষের যেমন রোগ ব্যাধি বাড়ছে, তাতে শীতের বস্ত্রের যে অভাব, শীত বস্ত্রের অভাবটি কিন্তু প্রতিনিয়ত
একেবারে স্পষ্ট হচ্ছে। এই শীত বস্ত্র ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। একই সাথে নাগরিকরা দাবি করছে যে অতি দ্রুতই এই শীত বস্ত্র বিতরণের কাজ আগে থেকেই শেষ হোক, শীত পড়বার আগেই যাতে এটি বিতরণ করে শীতার্ত মানুষ যারা দরিদ্র, বিশেষ করে যারা এখনো জলাবদ্ধতার মধ্যে রয়েছে, তাদের মধ্যে যাতে এই জিনিসগুলো দিয়ে, এই শীত বস্ত্রগুলো দিয়ে তাদের কষ্টটি লাঘব করা যায়। আর বলে রাখা দরকার যে আমরা দেখেছি যে সাতক্ষীরার যেসব শ্রমজীবী নিম্ন আয়ের মানুষ সকাল থেকে আমরা কাজ করছি, তাদের যে কষ্ট এটি কিন্তু স্পষ্ট হয়েছে, তাদের কষ্টটি দৃশ্যমান। সে কারণেই এখন শীতবস্ত্র দেয়াটি হচ্ছে সময়ের দাবি, নাগরিকদেরও দাবি। এই ছিল সাতক্ষীরার সর্বশেষ। দর্শক, আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে জুথির কাছে। ধন্যবাদ। লালমনিরহাট থেকে জামাল বাদশা এবং সাতক্ষীরা থেকে শরীফুল্লাহ কায়সার সুমন আমাদের সহকর্মীরা যুক্ত ছিলেন আমার সাথে। দেখছেন সংবাদ সকাল।